আসসালামু আলাইকুম। কোটিপতি বাবার একমাত্র মেয়ে অমৃতাকে একদিন কেউ কিডন্যাপ করে 10 কোটি টাকা মুক্তিপণ দাবি করে। অমৃতার বাবা মেয়ের জীবনের কথা ভেবে 10 কোটি টাকার ব্যাগ নিজের ছেলে তিলকের কাছে দেয় কিডন্যাপারদের দিয়ে অমৃতাকে ফিরিয়ে নিয়ে আসতে। কিন্তু অমৃতার বাবা জানতো না যে এই কিডন্যাপিং এর সাথে অমৃতার আপন ভাই স্বয়ং তিলকও জড়িত। অমৃতা যখন এইসব জানতে পেরে যায় তখন তিলক অমৃতাকে বলে যে তারা অমৃতাকেও টাকার ভাগ দেবে, সে যেন তার বাবাকে কিছু না বলে। অমৃতাও ভাবে যে সামান্য কিছু টাকা লুকিয়ে যদি নগদ 2 কোটি টাকা পাওয়া যায় তবে খারাপ কি। রাত হয়ে যাওয়ায় সেদিন তারা জঙ্গলের ভেতরে একটি পুরনো বাংলায় আশ্রয় নেয়। প্রায় 40 বছর ধরে এই বাংলো খালি পড়ে আছে। আশেপাশের গ্রামে প্রচলিত আছে যে এই বাংলায় একটি ভয়ঙ্কর আত্মা আছে। 40 বছর আগে বৈভবী নামের একটি মেয়েকে ডাইনি অপবাদ দিয়ে খুন করেছিল তার শ্বশুর বাড়ির লোকেরা। তার আত্মা এখনো ঘুরে বেড়ায় এই বাংলোতে। এখানে যারা যায় তারা কেউ বেঁচে ফিরতে পারে না। রাত নামলে তিলক, অমৃতা ও কিডন্যাপিং এর প্ল্যানের সহযোগী তিলকের 3 বন্ধুর সাথে ঘটতে থাকে নানা ভৌতিক ও অতিপ্রাকৃত ঘটনা। সেখান থেকে তারা কি বেঁচে ফিরতে পারবে, কিংবা আসলে কি এই বাংলা হন্ট করে রেখেছে কোনো বৈভবীর আত্মা, নাকি কাহিনীর আড়ালে রয়েছে অন্য কোনো প্ল্যান? তাই জানতে চলেছি আমাদের আজকের মুভিতে। আজ এক্সপ্লেন করব একটি কন্নড় হরর থ্রিলার মুভি কারভা। তো চলুন দেরি না করে চলে যাই মুভির গল্পে। মুভির শুরুতে একটি পুরনো বাংলোর বাহিরের জঙ্গলে কিছু লোককে কাজ করতে দেখি। হঠাৎ তারা অদ্ভুত কিছু অনুভব করে। তাদের মনে হচ্ছিল দূর থেকে কেউ তাদের দেখছে। প্রথমে তারা এটিকে মনের ভুল মনে করে। কিছুক্ষণ পর তারা ভয়ঙ্কর কিছু ভৌতিক আওয়াজ শুনে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আর সিনটি এখানেই কাট হয়। পরের সিনে রবি, তিলক, চন্দু ও সঞ্জনা নামের 4 জনকে দেখানো হয়। রবি ছোটখাটো স্ক্যাম করে লোক ঠকায়, আশায় আছে যে একদিন সে বড় কোনো দান মারবে আর ইউএস গিয়ে সেটেল হয়ে যাবে। চন্দু মুভিতে ডাবিং এর ভয়েস দিয়ে অল্প কিছু ইনকাম করে। সঞ্জনা বড়লোক বাবার বকে যাওয়া মেয়ে। অন্যদিকে তিলক বিলিয়নিয়ার বাবার একমাত্র ছেলে। তার বাবা শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। তিলকের বাবার নাম রঘুবর্ধন ব্যানার্জি। তিলকের একমাত্র ছোট বোন সবার আদরের অমৃতা। একদিন অমৃতার বাবা রঘুবর্ধন অমৃতাকে ফোনে বলে, তোমার জন্য বাড়ির সামনে একটি গাড়ি দাঁড়িয়ে আছে, সেটিতে চড়ে হাইওয়ের পাশের পেট্রোল পাম্পের কাছে চলে যাও, সেখানে তোমার জন্য একটি সারপ্রাইজ অপেক্ষা করছে। অমৃতা সেখানে গিয়ে তার বাবাকে বলে যে আমি চলে এসেছি বাবা, এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। অমৃতার বাবা বলে, গাড়ির সামনে দেখো একটি ডল আছে, ডলের মাথায় প্রেস করো। অমৃতার ডলের মাথায় প্রেস করলে সেখান থেকে ধোঁয়ার মতো কিছু একটা বের হয়। এই ধোঁয়া অমৃতার মুখে এসে লাগলে অমৃতা অজ্ঞান হয়ে যায়। সিনটি এখানেই কাট হয়। পরের সিনে আমরা বিনোদ নামের এই ইনভেস্টিগেটিভ জার্নালকে দেখি। সে তার টিভি চ্যানেলে ভূত প্রেত নিয়ে একটি শো পরিচালনা করে। ভৌতিক বলে প্রচলিত পুরনো মহল বা জায়গায় গিয়ে সে ওই শো এর জন্য ভিডিও রেকর্ড করে। আজ একজন লোক বিনোদের সাথে দেখা করার জন্য তার অফিসে এসেছে। লোকটি বিনোদকে বলে যে তার নাম বিশ্বনাথ, সে লন্ডনে থাকে। এখান থেকে 80 কিলোমিটার দূরে তার একটি পুরনো বাংলো আছে। সেটি বিক্রি করার জন্য লন্ডন থেকে ইন্ডিয়া এসেছে। কিন্তু বাংলোর আশেপাশের গ্রামে গুজব প্রচলিত আছে যে বাংলায় ভূত প্রেত আত্মা আছে, এই জন্য সে বাংলোটি বিক্রি করতে পারছে না। তাই সে চায় যে বিনোদ যেন ওই বাংলোয় একটি শো করে প্রমাণ করে যে ওই বাংলোয় কোনো ভূত প্রেত থাকে না। এজন্য বিনোদ যত টাকা চায় সে দিতে প্রস্তুত। এটি শুনে বিনোদ বিশ্বনাথকে বলে, ঠিক আছে, আমি আমার টিম রেডি করে আপনাকে জানাচ্ছি যে আমরা কবে সেখানে ভিডিও শুট করতে যাব। সিন আবার অমৃতার কাছে আসে। আমরা দেখি যে 3 জন মুখোশ পরা লোক অমৃতাকে কিডন্যাপ করে একটি বাড়িতে এনে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। কিডন্যাপাররা পাশের রুমে গিয়ে তাদের মাস্ক খুলে আমরা দেখতে পাই যে 3 জন কিডন্যাপার রবি, চন্দু ও সঞ্জনা। এরপর তারা তাদের লোকেশন ব্লক করে অমৃতার বাবা রঘুবর্ধনকে ইন্টারনেট থেকে ফোন করে বলে যে অমৃতাকে তারা কিডন্যাপ করেছে, তাকে বাঁচাতে হলে 10 কোটি টাকা মুক্তিপণ দিতে হবে। রঘুবর্ধন যদি টাকা না দেয় তবে তারা অমৃতাকে মেরে ফেলবে। রঘুবর্ধন তখন সারা বাড়িতে অমৃতাকে খুঁজে না পেয়ে তার ছেলে তিলককে জিজ্ঞেস করে যে অমৃতা কোথায় গেছে, তা তাকে বলে গিয়েছে কিনা। তিলক বলে, অমৃতা আমাকে কিছু বলে যায়নি তো। তিলক তখন অমৃতাকে ফোন দিলে তার ফোন সুইচ অফ পাওয়া যায়। ওই সময় আবারও কিডন্যাপাররা রঘুবর্ধনকে ফোন দিলে রঘুবর্ধন তাদেরকে বলে, তুই জানিস না আমি কে, আমার মেয়ের যদি কিছু হয় তবে টুকরো টুকরো করে তোকে নদীতে ভাসিয়ে দেব। চন্দু তখন বলে, আপনি কি করতে পারেন তা সব আমাদের ভালো করেই জানা আছে। কোন কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, কোন অ্যাকাউন্টে কত টাকা আছে, সব তথ্যই আমরা জানি। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করব, টাকা না পেলে আপনার মেয়ের বাড়ি ফিরবে না। এই বলে ফোন রেখে দিলে রঘুবর্ধনের পিএ রঘুবর্ধনকে বলে, পুলিশ কমিশনার তো আপনার বন্ধু, তাকে একবার জানানো উচিত। তার কথা মতো রঘুবর্ধন পুলিশ কমিশনারকে ফোন দিয়ে তার বাড়িতে আসতে বলে। অন্যদিকে আমরা রিপোর্টার বিনোদকে দেখি। সে তার টিম নিয়ে রাজমহলে
রাজমহলের আশেপাশের গ্রামে গিয়ে ওই বাংলো সম্পর্কে লোকজনকে জিজ্ঞাসা করে, কিন্তু রাজমহলের নাম শুনে কেউ তার সাথে কথা বলতে রাজি হয় না। তবে একজন লোক বিনোদকে বলে যে এই মহল সম্পর্কে কেউ তোমাকে কিছু বলবে না, যদি এই মহল সম্পর্কে জানার আগ্রহ থাকে তবে এই রাস্তা ধরে সোজা চলে যাও, রাজমহলের আগে একটা ভাঙাচোরা বাড়ি দেখতে পাবে। এই বাড়িতে তখনকার সময়ের একজন পুরোহিত থাকতো, সেই মহলের ব্যাপারে একটি বই লিখেছিল, সেই বই থেকে তুমি সব জানতে পারবে। এটি শুনে বিনোদ সেই পুরোহিতের বাড়িতে যায়। বাড়ির ভেতরে গা ছমছমে পরিবেশ। সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর বিনোদ সেই বইটি খুঁজে পায়। বইটি নিয়ে বিনোদ তার বাসায় ফিরে আসে। রাতে বাসায় বসে বিনোদ বইটি খুলে পড়ার চেষ্টা করলে হঠাৎ টেবিলে রাখা পানির জগটি মাটিতে পড়ে যায়। সে সেটি তুলে আবার বইয়ের কাছে আসলে তার টেলিফোনের রিং বেজে ওঠে। সে ফোন রিসিভ করতেই যাবে, কিন্তু তখনই তার মনে পড়ে তো গতকাল থেকে ডেট হয়ে আছে। এতে সে কিছুটা ভয় পেয়ে যায়। সে আবারও বইটি খোলার চেষ্টা করলে এবার বাসার বিদ্যুৎ চলে যায়। অর্থাৎ বিনোদ যেন বইটি না পড়তে পারে এজন্য কোনো শক্তি বারবার তাকে বাধা দিচ্ছিল। এদিকে আমরা দেখি রঘুবর্ধনের ফোন পেয়ে পুলিশ কমিশনার তার বাড়িতে এসেছে। রঘুবর্ধনকে টেনশনে দেখি কমিশনার বলে, কি ব্যাপার বলো তো, আমাকে তো আর্জেন্ট আসতে বললে। রঘুবর্ধন কমিশনারকে সবকিছু বলতেই যাবে, কিন্তু তখনই আবার কিডন্যাপারের কল আসে। সে রঘুবর্ধনকে বলে, মেয়ের জীবনের কোনো দাম নেই তোমার কাছে, তাই না? তোমাকে নিষেধ করেছিলাম পুলিশকে জানাতে, আর তুমি পুলিশ কমিশনারকে ডেকে এনেছো। তোমার মুভমেন্টের উপর আমাদের 24 ঘন্টা নজর আছে। কমিশনারকে কিছু বললে তোমার মেয়ে আর কখনো তোমার সাথে দেখা করবে না। এই বলে কিডন্যাপার ফোন রেখে দেয়। রঘুবর্ধন তখন কমিশনারকে বলে, আমার বাড়ির আশেপাশে কুকুরের অনেক উৎপাত শুরু হয়েছে, তুমি যদি এর কোনো বিহিত করতে তাহলে খুব ভালো হতো। এটি শুনে কমিশনার বলে, এই সকাল সকাল মজা করছো তুমি আমার সাথে? কুকুর ধরার জন্য তুমি আমাকে ডেকেছো? আমাকে কি তোমার কুকুর ধরা মনে হয়? কত গুরুত্বপূর্ণ কাজ ফেলে এসেছি তা তুমি জানো? এই বলে রাগ করে কমিশনার চলে যায়। কমিশনার চলে গেলে কিডন্যাপার আবার রঘুবর্ধনকে ফোন দিয়ে বলে, 2 ঘন্টার মধ্যে 10 কোটি টাকা রেডি করো। টাকা কোথায় নিয়ে আসবে তা পরে বলবো। রঘুবর্ধন বাধ্য হয়ে মেয়েকে বাঁচানোর জন্য একটি লাগেজে 10 কোটি টাকা রেডি করে। কিছুক্ষণ পর কিডন্যাপার আবারও রঘুবর্ধনকে ফোন দিয়ে বলে, টাকা নিয়ে তার ছেলে তিলক একা যেন বেঙ্গালুরু হাইওয়ে ধরে আসতে থাকে। সঠিক লোকেশন তারা তিলককেই বলবে। তার কথা মতো তিলক গাড়িতে করে টাকা নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে কমিশনার রঘুবর্ধনের বিয়ের কাছ থেকে তার মেয়ের কিডন্যাপ হওয়ার বিষয়ে জানতে পারে। সে একজন সাইবার এক্সপার্টকে নিয়ে রঘুবর্ধনের বাড়িতে এসে তিলকের ফোনের লোকেশন ট্র্যাক করতে বলে। সাথে সাথে সে তার একটি টিমকে তিলকের লোকেশন ফলো করতে বলে, কিন্তু এক জায়গায় গিয়ে ওই সাইবার এক্সপার্ট তিলকের লোকেশন হারিয়ে ফেলে, কারণ কিডন্যাপাররা তিলকের ফোন হ্যাক করে লোকেশন ট্র্যাকার ব্লক করে দেয়। এদিকে তিলক কিডন্যাপারের দেওয়া লোকেশনে আসলে রবি মুক্তিপণের টাকা আনতে যায়। রবি তখন তিলককে বলে, টাকা কোথায়? তিলক বলে, আগে আমার বোনকে ফিরিয়ে দাও। রবি বলে, না, আগে টাকা। তিলক তখন তার পকেট থেকে একটি পিস্তল বের করে রবির বুকের দিকে তাক করে। রবি তখন পিস্তল বুক থেকে সরিয়ে নিজের মাথা বরাবর সেট করে। তিলক তখন বলে, সবকিছু প্ল্যান মতো হয়েছে। রবি তখন একটা হাসি দিয়ে বলে, সবকিছুর প্ল্যান কে করেছে তা আগে দেখতে হবে তো। তখন আমরা বুঝতে পারি যে এই কিডন্যাপিং এর প্ল্যানের সাথে তিলকও জড়িত। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে 1 সপ্তাহ আগে নিয়ে যাওয়া হয়। তিলক ক্যাসিনোতে জুয়া খেলে অনেক টাকা হেরেছিল, তখন ধার করে সে টাকা পরিশোধ করছিল, কিন্তু তখন পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পারায় সবাই টাকার জন্য তিলককে হুমকি ধমকি দিচ্ছিল। ওই দিন ছিল অমৃতার জন্মদিন, এজন্য তাদের বাবা একটি জমকালো পার্টি দিয়েছিল। ওই দিন পার্টিতে তিলক অমৃতাকে কারোর সাথে ফোনে কথা বলতে শোনে। সে কারোর সাথে পালিয়ে যাবার প্ল্যান করছিল, কিন্তু নিজের টেনশনে থাকায় এই বিষয়টাতে তিলক তেমন পাত্তা দেয় না। পার্টিতে তিলকের বন্ধু রবি, চন্দু ও সঞ্জনাও এসেছিল। পার্টি চলাকালীন তিলকের একজন পাওনাদার পুলিশ নিয়ে সেখানে আসে তার পাওনা টাকা আদায় করার জন্য। সে সেখানে এসে তিলকের সাথে হাঙ্গামা শুরু করলে রঘুবর্ধন সেখানে আসে। সে জানতে পারে যে তিলক লোকটির কাছ থেকে 3 লাখ টাকা ধার করেছে। পরিস্থিতি সামাল দিতে সে লোকটিকে তার পাওনা টাকা দিয়ে বিদায় করে। সে মান সম্মানের কথা ভেবে তিলককে পার্টিতে কিছু বলে না, কিন্তু পার্টি শেষে সে তিলককে এক চড় বসিয়ে দিয়ে বলে, আর কত ভাবে তুই আমাকে অপমান করবি? তোর জন্য সোসাইটিতে আমার মুখ দেখানো দায় হয়ে পড়েছে। এবারই শেষ, তোকে আমি আর একটা পয়সাও দেব না। মন চাইলে বাড়িতে থাক, মন না চাইলে বেরিয়ে যা। পরদিন তিলক তার বন্ধুদের সাথে দেখা করে, কারণ তার টাকা অনেক প্রয়োজন ছিল। রবি তখন তিলককে বলে, টাকা পাওয়ার একটা প্ল্যান আছে আমার কাছে। তিলক বলে, কি প্ল্যান? রবি বলে, কিডন্যাপ। আমরা তিলককে কিডন্যাপ করে তার বাবার কাছে টাকা চাইবো। তিলক তখন হেসে বলে, আমাকে মেরে ফেললেও আমার বাবা আমার জন্য 1 পয়সাও খরচ করবে না। রবি বলে, তাহলে আমরা অমৃতাকে কিডন্যাপ করতে পারি? তিলক এবার বলে, হ্যাঁ, বাবা অমৃতাকে অনেক ভালোবাসে, তার জন্য বাবা যে কোনো অ্যামাউন্ট টাকা দিতে রাজি হবে। পরদিন কিডন্যাপিং এর প্ল্যান করার জন্য তিলক, চন্দু ও সঞ্জনা রবির বাড়িতে আসে। তিলক রবিকে সেখানে অনেক ফেক ডকুমেন্টস তৈরি করতে দেখে। তারা প্ল্যান করে যে চন্দু অমৃতার বাবার কণ্ঠ নকল করে অমৃতাকে হাইওয়ের পাশে নিয়ে আসবে। সে কথায় ভুলিয়ে অমৃতাকে অজ্ঞান হওয়ার স্প্রে দিয়ে অজ্ঞান করে ফেলবে, আর তারপর তাকে গাড়ি থেকে একটি পুরনো বাড়িতে নিয়ে আসবে। অন্যদিকে তিলক বাড়িতে থেকে তার বাবার সব মুভ
মুভমেন্টের খবর রবিকে দেবে, যাতে তারা এসব দিয়ে রববর্ধনকে ভরকে দিতে পারে। তাদের প্ল্যান ঠিকঠাক মতোই কাজ করে। তারা অমৃতাকে অজ্ঞান করে হাইওয়ের পাশের জঙ্গলের ভেতর একটি পুরনো বাড়িতে নিয়ে আসে। সিন এখান থেকে চলে আসে রিপোর্টার বিনোদের কাছে, যে রাজমহল নিয়ে একটি রিপোর্ট তৈরি করার কথা চলছিল। একদিন সে ঠিক করে যে বাড়ির মালিক ও তার টিম নিয়ে রাজমহলে যাবে ভিডিও শুট করতে। সাথে সে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর ও একজন তান্ত্রিককেও নিয়ে নেয়, যাতে যদি কোনো আত্মা এই মহলে থাকেও তবে যেন তারা তাকে মোকাবেলা করতে পারে। এদিকে রবি তিলককে নিয়ে সেই বাড়িতে যায় যেখানে তারা অমৃতাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। কিন্তু সেখানে গিয়ে তারা দেখে যে অমৃতা হাতে পিস্তল নিয়ে বসে আছে, আর তার পাশে বসে চন্দু কান্না করছে। রবি চন্দুকে বলে, এসব কি করে হলো? তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রবি চলে যাওয়ার পর অমৃতার জ্ঞান ফিরে আসে। সে টয়লেটে যাবার কথা বললে চন্দু অমৃতার চোখ ও হাত খুলে দেয়। অমৃতা তখন চন্দুকে চিনে ফেলে। এরপর সে সঞ্জনের হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে অপেক্ষা করতে থাকে। সিন প্রেজেন্টে ফিরে আসে। রবির সাথে তিলককে দেখে অমৃতা তিলককে বলে, তুমি টাকার জন্য নিজের বোনকে কিডন্যাপ করলে? তোমার বিবেকে একটুও বাধা দিল না? তিলক অমৃতাকে বোঝানোর চেষ্টা করে যে তার টাকাটা খুব দরকার ছিল, এজন্য সে এমন নাটক করেছে। কিন্তু অমৃতা তার কথা না শুনে চলে যেতে চাইলে তিলক অমৃতাকে বলে, তুমি যদি আমার কথা বলে দাও তবে আমিও তোমার কথা বাবাকে বলে দেব। তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? তুমি যে কারোর সাথে পালানোর প্ল্যান করছো তা আমি ঠিকই জানি। এটি শুনে অমৃতা থমকে দাঁড়ায়। সে আবার তিলকের কাছে এসে বলে, ঠিক আছে, বাবাকে বলবো না, তবে শর্ত আছে, আমাকে বাবার কাছ থেকে নেওয়া টাকার অর্ধেক ভাগ দিতে হবে। কিন্তু তিলক বলে, না, সমান সমান ভাগ, 5 জন সবাই 2 কোটি করে। অমৃতা তিলকের কথায় রাজি হয়। অন্যদিকে বিনোদ তার টিম নিয়ে বাংলার ভেতরে প্রবেশ করে। সে রাজমহলের উপর লেখা বইটি একটি আলমারির উপর রেখে ভিডিও শুট করে। প্যারানর্মাল ইনভেস্টিগেটর আল্ট্রা ম্যাগনেটিক ডিভাইস অন করে আগে আগে এগিয়ে যায়। আশেপাশে কোনো নেগেটিভ এনার্জি থাকলে এই ডিভাইসে তা ধরা পড়বে। কিছু দূর সামনে এগিয়ে যাবার পর এই ডিভাইস সিগন্যাল দিতে শুরু করে। পাশের রুম থেকে তারা কোনো মহিলার কান্নার আওয়াজ শুনতে পায়। বিনোদের টিমের একজন দরজায় উকি দিলে একটি ভয়ঙ্কর চেহারা লোকটির সামনে আসে। সাথে সাথে ম্যাগনেটিক ডিভাইসে আগুন লেগে তা ব্লাস্ট হয়ে যায়। ওই লোকটি অজ্ঞান হয়ে যায়। সবাই ভয় লোকটিকে তুলে নিয়ে বাংলোর বাহিরে চলে আসে। তারা বুঝতে পারে যে বাংলোর ভেতরে নিশ্চয়ই কোনো আত্মা আছে যে বাংলোটিকে হন্ট করে রেখেছে। তান্ত্রিক তখন সবাইকে বলে, এই বাংলোয় যে প্রবেশ করবে আত্মাটি তাকেই মেরে ফেলবে, কাউকে সে ছাড়বে না। অন্যদিকে আমরা দেখি তিলক ও তার বন্ধুরা টাকা নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠে বসে, কিন্তু গাড়ি কিছুতেই স্টার্ট নিচ্ছিল না। রবি কয়েকজন মেকানিককে ফোন দেয়, কিন্তু কেউ এই সন্ধ্যাবেলায় এখানে আসতে রাজি হচ্ছিল না। রাতের বেলা এত টাকা নিয়ে জঙ্গলের পথে হেঁটে যাওয়া নিরাপদ নয়। এজন্য তারা সিদ্ধান্ত নেয় যে আজকের রাতটা তারা এই বাড়িতেই থেকে যাবে। আগামীকাল সকালে কোনো মেকানিক রেখে গাড়ি সারিয়ে এখান থেকে বেরিয়ে যাবে। এজন্য তারা আবার ওই বাড়ির ভেতরে ঢুকে যায়। তখন আমরা জানতে পারি যে তারা যে বাড়িতে আছে সেটি আসলে রাজমহলের পেছনের দিক, অর্থাৎ তারা না জেনেই ভয়ঙ্কর এক আত্মার দ্বারা হন্টেড রাজমহলে প্রবেশ করেছে। এই বাংলায় প্রবেশ করে অমৃতা একটি গোপন দরজা দেখতে পায়। এই দরজার ভেতরে একটা লম্বা সুড়ঙ্গ। অমৃতা সবাইকে ডেকে বলে, দেখো এখানে একটা সুড়ঙ্গের মতো আছে, চলো দেখি সুড়ঙ্গ কোথায় গিয়ে শেষ হয়েছে। এই সুড়ঙ্গ ধরে চলতে চলতে তারা বাংলোর সামনের দিকটায় চলে আসে। সঞ্জনের তখন সবকিছু অদ্ভুত লাগতে শুরু করে। সে বলে, আমার খুব ভয় লাগছে, চলো এখান থেকে চলে যাই। কিন্তু তিলক বলে, আমাদের আজকের রাতটা এখানেই থাকতে হবে, সবাই একসাথে থাকলে ভয় লাগবে না, তোমরা দাঁড়াও, আমি গিয়ে দেখি যে পাওয়ার অন করা যায় কিনা। তিলক খুঁজতে খুঁজতে বাংলোর মেইন সুইচ বোর্ড খুঁজে পায়। সুইচ বোর্ডের কাছে গেলে হঠাৎ তার মনে হয় কেউ যেন খুব দ্রুত গতিতে তার পেছন দিয়ে চলে গেছে। সে নিজেকে সামলে নিয়ে মেইন সুইচ অন করে দিলে বাংলায় বিদ্যুৎ চলে আসে। তিলক সেখান থেকে চলে আসার সময় তার পেছনে আমরা একজন মহিলার ছায়া দেখতে পাই। এরপর তারা টাকার ব্যাগটি সেখানে থাকা একটি কাঠের আলমারির ভেতরে রেখে দেয়। ওই সময় আলমারির পাশ থেকে তারা রাজমহলের উপর লেখা পুরোহিতের সেই বইটি খুঁজে পায়। চন্দু তখন বইটি পড়তে শুরু করে। বইটিতেই রাজমহলের ইতিহাস লেখা আছে। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়। সাল 1972। এই বাংলার মালিক যশোধর, তার স্ত্রী শকুন্তলা। যশোধর ও শকুন্তলার ছেলে বিনয় ধর। বিনয় প্রেমে পড়ে পাশের গ্রামের একটি মেয়ে বৈভবীর। সে ঠিক করে যে বৈভবীকে সে বিয়ে করবে, কিন্তু এই বিয়েতে তার পরিবারের কারো মত ছিল না। বৈভবীকে সবাই অলক্ষীর ডাইনি মনে করত, কারণ তার জন্মের সময় তার মা মারা যায়। বৈভবীর মুখ দেখে কোনো কাজে গেলে তার সেই কাজ সফল হতো না বলে গ্রামে প্রচলিত ছিল। পরিবারের কারো সম্মতি না থাকলেও বিনয় জেদ করে যে সে বৈভবীকেই বিয়ে করবে। একদিন সে বৈভবীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। ওই দিনই যশোধর হার্ট অ্যাটাক করে। সবাই তখন বৈভবীর দিকে এমন ভাবে তাকায় যেন বৈভবীর জন্য বিনয়ের বাবা
হার্ট অ্যাটাক করেছে। এরপর থেকে বাড়িতে কোনো খারাপ কিছু হলেই তার দোষ পড়তো বৈভবীর উপর। এতে বৈভবী মানসিক ভাবে অনেক ভেঙে পড়ে, কিন্তু বিনয় তাকে সবসময় সাপোর্ট দিত। একদিন বিনয়ের মামা কোর্ট থেকে ফিরে জানায় যে পাশের গ্রামের ব্রজমোহনের সাথে যে ১৫০০ একর জমি নিয়ে মামলা চলছিল, সেই মামলায় তারা হেরে গেছে। কোর্ট আদেশ দিয়েছে যে তারা যেন এই জমি ব্রজমোহনকে ছেড়ে দেয়। এটি শুনে বিনয়ের ছোট বোন আশালতা বলে, এসব তো হবারই ছিল, দাদা একটা ডাইনিকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। এটি শুনে বিনয় আশালতার গালে চর বসিয়ে দেয়। এর কয়েকদিন পর আশালতার বিয়ে ঠিক হয়, কিন্তু বিয়ের কয়েকদিন আগে ঘটক এসে তাদের জানিয়ে দেয় যে পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিয়েছে, কারণ বৈভবী যে বাড়িতে আছে এই বাড়ির মেয়েকে তারা বউ হিসেবে ঘরে নেবে না। এসব কিছু জানার পর বৈভবীর মানসিক অবস্থা আরো খারাপ হয়ে যায়। একদিন শকুন্তলা, তার ভাই ভাস্কর ও আশা মিলে বৈভবীকে খুন করার প্ল্যান করে, কারণ সেই বাড়িতে থাকলে একটার পর একটা অমঙ্গল ঘটতেই থাকবে। এই জন্য একদিন বেঙ্গালুরুতে তাদের জাহাজ ডুবে গেছে এই কথা বলে বিনয়কে শকুন্তলা বেঙ্গালুরু পাঠিয়ে দেয়, কারণ বিনয় এখানে থাকলে তারা বৈভবীকে মারতে পারবে না। বিনয় চলে যাবার পর শকুন্তলা বাড়ির সব কাজের লোকদের 1 সপ্তাহের জন্য ছুটি দিয়ে দেয়। ওই দিন রাতে একজন কাজের লোক বৈভবীর জন্য প্রতিদিনকার মতো দুধ নিয়ে আসে। বৈভবী কোনো কিছু না ভেবে দুধ খেয়ে নেয়। তখন আমরা জানতে পারি যে দুধে ভাস্কর বিষ মিশিয়ে দিয়েছিল বৈভবীকে মারার জন্য। তাদের প্ল্যান ছিল বৈভবীর শরীরে বিষক্রিয়া শুরু হলে তারা বৈভবীকে ছাদে নিয়ে গিয়ে ছাদ থেকে ফেলে দেবে। এতে সবাই মনে করবে যে বৈভবী ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে, কিন্তু বৈভবী তাদের প্ল্যান জেনে যায়। তার শরীরে ততক্ষণে বিষক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সে বুঝতে পারে যে তাকে বাড়ির লোকেরা মেরে ফেলবে। এজন্য সে নিজের জীবন বাঁচাতে একটি আলমারির ভেতর লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর আশা ও ভাস্কর বৈভবীর ঘরে এসে আলমারির বাহিরে শাড়ির আঁচল দেখে বুঝতে পারে যে বৈভবী এই আলমারিতে লুকিয়ে আছে। তারা তখন বাহির থেকে আলমারিতে তালা দিয়ে দেয়। কিছুক্ষণ পর অক্সিজেনের অভাবে আলমারির ভেতরে বৈভবীর শ্বাসকষ্ট শুরু হয়। সে চিৎকার করে কারো সাহায্য চায়। দূর থেকে বৈভবীর চিৎকারের আওয়াজ শোনা যায়, কিন্তু বাড়ির নিরাপত্তা রক্ষী কাউকে বাড়িতে ঢুকতে দেয় না। অক্সিজেনের অভাবে শ্বাস নিতে না পেরে অবশেষে বৈভবী আলমারির ভেতরেই মারা যায়। কিন্তু বৈভবীর আত্মাই বাংলো ছেড়ে যায় না। সে প্রতিশোধ নেয়। তার মৃত্যুর জন্য দায়ী প্রত্যেককে সে মেরে তার সাথে হওয়া অন্যায়ের বদলা নেয়। তখন থেকেই বাংলো এভাবে খালি পড়ে আছে। বৈভবীর আত্মা এখন এই বাংলোয় ঘুরে বেড়ায়। সিন প্রেজেন্টে ফিরে আসে। এই কাহিনী পড়ে চন্দু অনেক ভয় পেয়ে যায়। হঠাৎ সে দেখে তার আশেপাশে কেউ নেই। সবাই যেন হঠাৎ করে গায়েব হয়ে গেছে। সে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। হঠাৎ পেছন থেকে তিলক চন্দুর কাঁধে হাত রাখে। চন্দু তখন দেখে যে তার আশেপাশে সবাই আছে, অর্থাৎ চন্দুর এতক্ষণ হ্যালোসিনেশন হচ্ছিল। সে সবাইকে বলে, চল ভাই, এই টাকা নিয়ে আমরা বাংলো থেকে চলে যাই, এখানে আত্মা আছে, বৈভবীর আত্মা। এটি শুনে তিলক বলে, তোর কি মনে হয় আত্মা শুধু এই বাংলোই আছে, জঙ্গলে নেই? জঙ্গলে শুধু আত্মা নয়, ভূত, প্রেত, শাকচুনি সব আছে। আমরা কাল সকালেই বের হব। ওই সময় হঠাৎ করে আবারও ইলেকট্রিসিটি চলে যায়। তিলক মেইন সুইচের কাছে গিয়ে দেখে যে মেইন সুইচ আবারও পড়ে গেছে। সে মেইন সুইচ উঠিয়ে দিলে আবারও বিদ্যুৎ চলে আসে। ওই সময় পাশের রুমে তিলক একটা মহিলাকে কালো কাপড় পরে দাঁড়িয়ে থাকতে দেখে। সে একটু এগিয়ে গিয়ে ওই রুমের লাইট অন করে দেখে যে সেখানে কেউ নেই। সে লাইট বন্ধ করলে আবারও সেই মহিলার ছায়া মূর্তি দেখতে পায়, কিন্তু লাইট জ্বালালে আবারও তা গায়েব হয়ে যায়। তিলক তৃতীয়বার লাইট বন্ধ করলে আর কাউকে দেখতে পায় না। সে এটিকে চোখের ভ্রম মনে করে চলে আসার সময় আমরা সত্যি সত্যি কাউকে সেখানে কালো কাপড় পরে দাঁড়িয়ে থাকতে দেখি। এরপর সবাই মিলে ড্রিঙ্ক করে। রবি তখন ওয়াশরুম খুঁজতে খুঁজতে উপরতলা একটি ওয়াশরুম খুঁজে পায়। হঠাৎ সবাই নিচ থেকে রবির চিৎকার শুনতে পায়। সবাই দৌড়ে উপরে রবির কাছে গেলে রবি সবাইকে বলে যে ওয়াশরুমে সে অমৃতাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছে। রবি সবাইকে নিয়ে ওয়াশরুমে যায় অমৃতার ডেড বডি দেখাতে, কিন্তু তারা সেখানে গিয়ে দেখে যে অমৃতা সেখানে নেই। তিলক তখন রবিকে বলে, বেশি নেশা করে তোর মনে হয় মাথা চড়ে গেছে। রবি বলে, না তিলক, আমাকে বিশ্বাস কর, আমি অমৃতাকে এখানেই মরে পড়ে থাকতে দেখেছি, আমি তার নিঃশ্বাসও চেক করেছি। তিলক তখন রবিকে বলে, অমৃতা নিচে আছে, চল তোকে দেখাই। কিন্তু তারা নিচে এসে দেখে যে অমৃতা সেখানে নেই। এতে সবাই অনেক ভয় পেয়ে যায়। সবাই মিলে অমৃতাকে চতুর্দিকে খুঁজতে থাকে। অমৃতা যেন হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছে। তিলক অমৃতাকে খুঁজতে খুঁজতে একটি রুমের ভেতর আসে। হঠাৎ করে তার মনে হয় কোনো অশরীরী যেন তাকে স্পর্শ করে দ্রুত গতিতে পেছন দিয়ে চলে গেছে। এদিকে সঞ্জনা অমৃতাকে খুঁজতে খুঁজতে বৈভবীর বেডরুমে চলে আসে। হঠাৎ করে সেখানে রাখা পিয়ানো নিজে নিজে বাজতে শুরু করে। পিয়ানোর পাশে থাকা রকিং চেয়ারটিও নিজে নিজে দুলতে থাকে। ওই সময় সঞ্জনা সেখানে ভয়ঙ্কর রূপে বৈভবীর আত্মাকে দেখতে পায়। সঞ্জনা ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। তার চিৎকার শুনে তিলক, রবি ও চন্দু সেখানে এসে কোন রকমে সঞ্জনাকে সামলায়। এরপর চন্দু অমৃতাকে খুঁজতে খুঁজতে সবার থেকে আলাদা হয়ে যায়। পাশের একটি রুমে চন্দু ভয়ে ভয়ে প্রবেশ করলে
হঠাৎ সেই রুমের দরজা আপনি থেকে বন্ধ হয়ে যায়। ওই সময় ভৈভবীর আত্মা চন্দুর সামনে এসেও তাকে ভয় দেখায়। চন্দু ভয়ে দৌড়ে নিচে নেমে আসে। সবাই তখন তিলককে বলে, চল আমরা এখান থেকে বেরিয়ে যাই, না হলে ওই আত্মা আমাদের মেরে ফেলবে। কিন্তু তিলক যেতে রাজি হয় না, কারণ সে অমৃতাকে এখনো খুঁজে পায়নি, আর তাছাড়া সে এখনো নিজের চোখে কোনো আত্মাকে দেখেনি। ঠিক ওই সময় হঠাৎ বাংলোর লাইট নিভে যায়, আর এবার সবাই একসাথে সিঁড়িতে ভৈভবীর আত্মার ভয়ঙ্কর রূপ দেখতে পায়। এটি দেখে সবাই বাংলোর বাইরে চলে আসে, কিন্তু তখনই বাংলোর ভেতর থেকে তারা অমৃতার চিৎকারের আওয়াজ শুনতে পায়। অমৃতা হেল্প হেল্প বলে চিৎকার করছিল। সবাই আবার বাংলোর ভেতরে আসে। অমৃতার চিৎকারের আওয়াজ ফলো করতে করতে একটি রুমে এসে তারা দেখে যে অমৃতা হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। তিলক অমৃতার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো, আমরা তোমাকে কত খুঁজছি। অমৃতা তখন সবাইকে অবাক করে দিয়ে বলে, আগে বলো আমি কোথায়? সকালে কেউ আমাকে কিডন্যাপ করে এখানে ফেলে রেখেছে। অর্থাৎ এতক্ষণ যা যা হয়েছে অমৃতা তার কিছুই জানে না। তারা তখন বুঝতে পারে যে এতক্ষণ ভৈভবীর আত্মা অমৃতার রূপ ধরে তাদের সাথে ছিল। সবাই তখন বেরিয়ে যাবার জন্য নিচে এসে দেখে যে রবি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। তিলক তার কাছে গেলে রবি তিলককে বলে, ভৈভবীর আত্মা আমাকে মেরেছে, তোরা এখান থেকে বেরিয়ে যা, না হলে ওই আত্মা তোদেরও মেরে ফেলবে। এইটুকু বলে রবি মারা যায়। নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা রবি ডেড বডি ফেলে বাইরে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। সবাই যখন বাইরে বেরিয়ে যাবে তখন চন্দুর মনে পড়ে আলমারিতে রাখা টাকার ব্যাগের কথা। চন্দু ব্যাগ নিতে আলমারি খোলা মাত্রই সেখানে ভয়ঙ্কর একটি ব্লাস্ট হয়ে আলমারিতে আগুন লেগে যায়। চন্দুর গায়ে আগুন লেগে যায়। সবাই মিলে চন্দুর গায়ের আগুন নিভিয়ে বেরিয়ে যেতে চাইলে এবার নিজে নিজে বাংলোর দরজা বন্ধ হয়ে যায়। এরপর আত্মাটি তাদের চারজনকে নানাভাবে মারতে ও ভয় দেখাতে থাকে। পুরো বাংলোতে ওই সময় আগুন লেগে যায়। তারা কোন রকমে একটি কাঁচের জানালা ভেঙে বাইরে বেরিয়ে আসে। ওই সময় অমৃতা গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিয়ে সবাইকে গাড়িতে আসতে বলে। তিলকিত অবাক হয়, কারণ গাড়ি তো নষ্ট ছিল, কিন্তু বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে সবাই গাড়িতে উঠে বসে। পরদিন সকালে তিলক ও অমৃতা তাদের বাড়িতে পৌঁছায়, কিন্তু রবি মারা যাওয়ায় তিলক অনেক শক্ট ছিল। রবির ডেড বডি তারা সেই বাংলোতেই ফিরে এসেছিল। এর 3 দিন পর অমৃতা বেঙ্গালুরু যাচ্ছিল তার কলেজের কনভোকেশনে অংশ নিতে। তিলক অমৃতাকে এয়ারপোর্টে ছাড়তে এসেছিল। তিলক ফিরে যাওয়ার সময় অমৃতা তিলককে ডেকে গাড়ির চাবিটি দেয়। তিলক এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসলে তার একটা কথা মনে পড়ে। ওই দিন রাজমহলের সামনে গাড়ি যখন স্টার্ট নিচ্ছিল না, তখন তিলক রবিকে গাড়ির চাবি দিয়েছিল, কিন্তু ওই দিন রাতে অমৃতা চাবি দিয়ে গাড়ি স্টার্ট করেছিল। তিলক মনে মনে ভাবে যে গাড়ির চাবি তো রবির কাছে থাকার কথা, সেটি অমৃতার কাছে আসলো কি করে। তিলক দৌড়ে আবার এয়ারপোর্টের ভেতরে আসে, কিন্তু ততক্ষণে অমৃতা বোর্ডিং পাস নিয়ে ভিতরে চলে গেছে। একজন ইমিগ্রেশন অফিসারের কাছে তিলক অমৃতার ব্যাপারে জিজ্ঞেস করে জানতে পারে যে এখন বেঙ্গালুরুর কোনো ফ্লাইট নেই, আর অমৃতা মালয়েশিয়ান এয়ারলাইন্সে করে মালয়েশিয়া যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই প্লেন টেক অফ করে যাবে। তিলক তখন বুঝতে পারে যে অমৃতা তাদের মিথ্যে বলেছে। তখন আমরা দেখি যে অমৃতা রবির সাথে। তারা আসলে মালয়েশিয়াও যায়নি। ওই সময় তিলকের বাবা তিলককে ফোন দিয়ে বলে যে তারা রাজমহল নামের পুরনো বাংলোটি কিনেছে, সে যেন সেখানে চলে আসে। রাজমহলের নাম শুনে তিলক অনেক ভয় পেয়ে যায়। সে সেই বাংলোর সামনে আসলে তার বাবা তাকে বলে যে এটি তারা 50 কোটি টাকায় কিনেছে। এর বাজার মূল্য কম করে হলো 100 কোটি টাকা। সে অলরেডি 25 কোটি টাকা অ্যাডভান্স করে দিয়েছে, বাকিটা রেজিস্ট্রেশনের পর দেবে। তিলক তখন জমি ডকুমেন্ট চেক করে দেখে যে এগুলো সেই ডকুমেন্টস যেগুলো সে রবির বাড়িতে দেখেছিল। তিলক বুঝতে পারে যে এগুলো সব ফেক ডকুমেন্টস। বাংলোর ভেতরে এসে তিলক আরো বুঝতে পারে যে ওই দিন রাতে তাদের সাথে বাংলোয় যা হয়েছিল তা সবকিছু সাজানোর নাটক। রবি প্ল্যান করে তাদেরকে বোকা বানিয়েছে, আর তার সাথে মিলে আছে অমৃতা। অমৃতা যে ছেলের সাথে পালানোর প্ল্যান করছিল সে আর কেউ নয় বরং রবি। রবি রঘুবর্ধনের মুক্তিপণ হিসেবে দেয়া 10 কোটি ও ফেক ডকুমেন্ট দিয়ে আরো 25 কোটি টাকা, মোট 35 কোটি টাকা হাতিয়ে নিয়েছে রঘুবর্ধনের কাছ থেকে। কিন্তু রবির প্ল্যান আরো বিশাল ছিল। সে আরেকটি বিদেশি বায়ারকেই বাংলো দেখায়। সে নিজেকে বায়ারের কাছে হরিশ হিসেবে পরিচয় দেয়, কারণ বাড়িটির প্রকৃত মালিক হরিশ নামের একজন। রবি এবারও ফেক ডকুমেন্ট দিয়ে ওই বাংলো 100 কোটিতে বিক্রির জন্য চুক্তি করে। আগামীকালে জমির রেজিস্ট্রেশন হবার কথা। এদিকে রিপোর্টার বিনোদের সাথে বাংলোয় গিয়ে যে লোক আহত হয়েছিল এতদিন সে কোমাতে ছিল, আজ তার কোমা থেকে জ্ঞান ফিরেছে। সে বিনোদকে বলে যে সেদিন সে ওই ঘরে একজন মহিলার ভয়ঙ্কর রূপ দেখেছিল। বিনোদ তখন তাকে বৈভবীর ছবি দেখিয়ে জিজ্ঞেস করে যে এই সেই মহিলা কিনা। বৈভবীকে দেখে সে অনেক ভয় পেয়ে যায়। সে বারবার বলতে থাকে যে হ্যাঁ এই সেই মহিলা, এই সেই আত্মা, ও আমাকে মেরে ফেলবে। অন্যদিকে রবি বায়ারকে এগিয়ে দিতে একটু সামনে গিয়েছিল। সে অমৃতাকে বলেছিল গাড়িতেই বসতে, কিন্তু রবি গাড়ির কাছে এসে দেখে যে অমৃতা সেখানে নেই। সে মনে মনে ভাবে যে অমৃতা হয়তো বাংলোর ভেতরে গিয়েছে, এজন্য সেও ভেতরে আসে। ভেতরে এসে সে অমৃতাকে সেখানে দেখতে পায়। তারা যখন বাংলো থেকে বেরিয়ে যাবে তখন পাশেই প্যারানর্মাল ইনভেস্টিগেটরের ফেলে যাওয়া আল্ট্রা ম্যাগনেটিক ডিভাইসটি পড়ে থাকতে দেখে। সেটিতে আশেপাশের কোনো
নেগেটিভ এনার্জির অস্তিত্ব সিগন্যাল দিচ্ছিল। রবি এটি হাতে তুলে নেয়। তখনই পাশের রুমের আলমারি থেকে তারা কিছুর আওয়াজ শুনতে পায়। তারা সেখানে গিয়ে আলমারিটি খুললে আলমারি থেকে একটি ভয়ঙ্কর হাত বেরিয়ে রবি ও অমৃতাকে টেনে ভেতরে নিয়ে যায়। আর সিনটি এখানেই কাট হয়। অন্যদিকে আমরা দেখি বিনোদের কাছ থেকে এইসব কিছু জানতে পেরে তান্ত্রিক বলে, আমি বলেছিলাম এই বাংলায় একটা ভয়ঙ্কর আত্মা আছে, আর তা হলো বৈভবীর আত্মা। আজ বৈভবীর মৃত্যুদিন। আজ যদি কেউ ভুল করে ওই বাংলোয় যায় সে মরবে। আর মুভিটি এখানেই শেষ হয়। রবি ও অমৃতা প্ল্যান করেছিল তারা অমৃতার কিডন্যাপিং নাটকের মাধ্যমে অমৃতার বাবার কাছ থেকে 10 কোটি টাকা আদায় করবে। সেই নাটকে তিলক, সঞ্জনা ও চন্দুকেও নিয়ে নেয়, যাতে সবাই মনে করে যে রবি মারা গেছে। এতে অমৃতা পালিয়ে যাবার জন্য কেউ সন্দেহ করবে না যে অমৃতা রবির সাথেই পালিয়েছে। কিন্তু ফ্রডের মাধ্যমে বাংলো বিক্রি করে রবি আরো 125 কোটি টাকা হাতিয়ে নিয়ে আমেরিকায় সেটেল হতে চেয়েছিল। তার এই অতিরিক্ত লোভী শেষ পর্যন্ত তাকে ও অমৃতাকে মৃত্যুর মুখে ফেলে দেয়। তারা শেষ পর্যন্ত মারা গিয়েছিল কিনা তা মুভিতে দেখানো হয় না। এটি ছেড়ে দেওয়া হয়েছে দর্শকদের উপর। মুভিটি দেখার পর আরেকটি প্রশ্ন মনে জাগতে পারে যে বাংলায় আসলেই কোনো আত্মা আছে কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, বৈভবীর আত্মা এখনো ওই বাংলোতে আছে, কিন্তু সে কারো কোনো ক্ষতি করে না। তবে কেউ যদি এখানে ভুল কাজ করে তবে সে তাদের শাস্তি দেয়। তো কেমন লাগলো মুভির গল্প তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।